আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা নিখুঁতভাবে সাজানো মিথ্যা একটা আস্ত সেনাবাহিনীর থেকেও বেশি শক্তিশালী হতে পারে? দেখুন, যুদ্ধ মানে কিন্তু শুধু গোলাগুলি আর সৈন্যের লড়াই না। এর আড়ালে সবসময় চলতে থাকে বুদ্ধি, কৌশল আর হ্যাঁ, প্রতারণার এক দারুণ জটিল খেলা। আজ আমরা ঠিক এমনই কিছু গল্প শুনব, ডুব দেব ইতিহাসের সেই সব অধ্যায়ে যেখানে শুধুমাত্র একটা ধোঁকা, একটা চাল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এই আইডিয়াটা কিন্তু নতুন কিছু নয়। প্রায় ২৫০০ বছর আগে বিখ্যাত চীনা সমরবিদ সানজু বলে গিয়েছিলেন এই কথাটা। আর ভাবুন তো, আজও এটা যুদ্ধের সবচেয়ে বড় সত্যিগুলোর একটা। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে এই প্রতারণাটা ঠিক কীভাবে কাজ করে? চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক। তো এই যে আমরা বলছি সামরিক প্রতারণা, জিনিসটা আসলে কি? সোজা কথায় এর মূল উদ্দেশ্য হল শত্রুর চোখে ধুলো দেওয়া, তাদের জন্য একটা নকল যুদ্ধের কুয়াশা তৈরি করা। মানে এমন একটা পরিস্থিতি বানানো যেখানে শত্রু বুঝতেই পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তাদের হাতে কোনো সঠিক তথ্যই থাকবে না, আর ফলে তারা কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। আর ঠিক তখনই তাদের দিয়ে এমন একটা ভুল করানো হয় যেটা আপনার জয় প্রায় নিশ্চিত করে ফেলে। এই প্রতারণার কৌশল নিয়ে কিন্তু আবার দুটো বেশ আলাদা চিন্তাভাবনা আছে। একদিকে আছেন সানজু, যিনি বলছেন সবচেয়ে সেরা জয় তো সেটাই যেখানে যুদ্ধই করতে হয় না, আর তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল প্রতারণা। আবার অন্যদিকে ১৯ শতকের আরেকজন বিখ্যাত তাত্ত্বিক কার্ল ভন ক্লজওয়েটস, তার মতে যুদ্ধের মূল লক্ষ্য হল সোজাসুজি শত্রুর সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, তিনিও মানতেন যে প্রতারণা যুদ্ধের একটা অংশ, কিন্তু সানজুর মতো এটাকে মূল কেন্দ্রে রাখেননি। যদিও আজকালকার যুদ্ধে কিন্তু এই দুটো চিন্তারই একটা মিশ্রণ দেখা যায়। আচ্ছা, তত্ত্বকথা তো অনেক হলো, চলুন এবার সরাসরি ইতিহাসের পাতায় চলে যাই। এমন কিছু অবিশ্বাস্য প্রতারণার গল্প শুনব যেগুলো যুদ্ধের ফলাফলই পাল্টে দিয়েছিল। আমাদের প্রথম গল্পটা কিন্তু অনেক পুরনো, সেই ৩২৬ খ্রিস্টপূর্বাব্দের। হাইডাসপিস নদীর তীরে মুখোমুখি আলেকজান্ডার দ্য গ্রেট আর রাজা পুরুর বিশাল সেনাবাহিনী। আলেকজান্ডার একটা অদ্ভুত কাজ শুরু করলেন। তিনি রোজ তার সৈন্যদের নদীর তীরে এমনভাবে নিয়ে আসতেন যেন মনে হতো তারা এখনই নদী পার হবে। প্রথম প্রথম পুরুষ সৈন্যরা খুব সতর্ক থাকত, কিন্তু দিনের পর দিন একই জিনিস দেখতে দেখতে তারা একরকম বিরক্তই হয়ে গেল। তাদের কাছে এটা একটা রোজকার সাধারণ ঘটনা হয়ে দাঁড়ালো। আর আলেকজান্ডার ঠিক এই সুযোগটাই খুঁজছিলেন। একদিন রাতে, যখন পুরুষ সৈন্যরা প্রায় নিশ্চিত যে কিছুই হবে না, তিনি তার আসল বাহিনীকে সবার চোখের আড়ালে নদী পার করিয়ে নিলেন। ফলাফল, অপ্রস্তুত পুরুর বাহিনীকে দুই দিক থেকে আক্রমণ করে একেবারে নাস্তানাবুদ করে দিলেন। এবার প্রাচীন বিশ্ব থেকে এক লাফে চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। মিত্রবাহিনী তখন ইটালির সিসিলি দ্বীপে আক্রমণের ছক কষছে। কিন্তু একটা বড় সমস্যা ছিল, তারা জানত যে জার্মানরাও ঠিক এটাই সন্দেহ করছে। তাহলে উপায়? শত্রুর মনোযোগ অন্যদিকে সরাতে হবে। আর এর জন্য ব্রিটিশ গোয়েন্দারা যে পরিকল্পনাটা করেছিল, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নাম ছিল অপারেশন মিন্সমিট। আর এই অপারেশনের মূল অস্ত্র কি ছিল জানেন? একটা মৃতদেহ। ভাবা যায়, এই প্ল্যানটা এতটাই নিখুঁত ছিল যে শুনলে সিনেমার গল্প মনে হবে। প্রথমে তারা একটা মৃতদেহ জোগাড় করে তাকে মেজর উইলিয়াম মার্টিন নামে একটা নকল পরিচয় দিল। শুধু তাই নয়, তার পকেট ভরিয়ে দেওয়া হলো প্রেমপত্র, সিনেমার পুরনো টিকিট, এমনকি কয়েকটা বাকি পড়া বেল দিয়ে, যাতে পুরো ব্যাপারটা এক্কেবারে আসল মনে হয়। আর সবচেয়ে জরুরি জিনিসটা ছিল একটা ব্রিফকেস, যার ভেতরে ছিল কিছু নকল নথি। আর সেই নথিতে লেখা ছিল যে মিত্রবাহিনী আসলে আক্রমণ করবে গ্রিস আর সার্ডিনিয়ায়, সিসিলিতে নয়। এরপর তারা ওই মৃতদেহটা স্পেনের উপকূলের কাছে সমুদ্রে ফেলে দেয়, কারণ তারা জানত ওখান থেকে জার্মান গোয়েন্দাদের হাতে এটা পড়বেই। আর কাজটা হলেও ঠিক তাই। হিটলার এই টোপটা পুরোপুরি গিলে ফেললেন। তিনি এই নকল তথ্য এতটাই বিশ্বাস করলেন যে তার সেরা সেনাদলগুলোর একটা ফার্স্ট প্যানজার ডিভিশনকে ফ্রান্স থেকে সোজা গ্রিসে পাঠিয়ে দিলেন। ফলাফল, যখন মিত্রবাহিনী তাদের আসল টার্গেট মানে সিসিলিতে আক্রমণ করল, তখন জার্মানদের প্রতিরোধ ছিল বলতে গেলে খুবই দুর্বল। ভাবুন তো একবার, একটা মৃতদেহ আর কয়েকটা বানানো কাগজ পুরো যুদ্ধের গতিপথটাই বদলে দিল। সিসিলির ঘটনা তো ছিল একটা ট্রেলার মাত্র। ফ্রান্স আক্রমণের জন্য, মানে আমরা যেটাকে ডি-ডে ল্যান্ডিং বলে জানি, সেটার জন্য মিত্রবাহিনীর দরকার ছিল আরও অনেক বড়, আরও জটিল একটা প্রতারণার। এবার আর একটা মৃতদেহ দিয়ে কাজ হবে না, এবার তাদের দরকার ছিল একটা গোটা ভুতুরে সেনাবাহিনী।
আর তখনই মঞ্চে আসে ঘোস্ট আর্মি। না, এরা সত্যি সত্যি কোনো ভূতের আর্মি ছিল না, এটা ছিল আমেরিকার ২৩তম হেডকোয়ার্টার্স স্পেশাল ট্রুপস। আর এই বাহিনীটা ছিল একেবারেই অন্যরকম। এখানে পেশাদার সৈনিকের চেয়ে বেশি ছিল আর্টিস্ট, অ্যাড এজেন্সির লোক, ইঞ্জিনিয়ার আর সাউন্ড টেকনিশিয়ান। তাদের একটাই কাজ ছিল বিভ্রম তৈরি করা। আর তাদের অস্ত্রশস্ত্র, সে তো আরও অদ্ভুত। তারা ব্যবহার করত হাওয়ায় ফোলানো রাবারের ট্যাঙ্ক, যেগুলো দূর থেকে দেখলে মনে হতো আসল। বিশাল বিশাল স্পিকার দিয়ে হাজার হাজার সৈন্য বা ট্যাঙ্কের চলার শব্দ বাজানো হতো। এমনকি তারা নকল রেডিও সিগন্যালও পাঠাত, যেখানে সৈন্যরা নিজেদের মধ্যে সাধারণ গল্পগুজব করছে বা কেউ হয়তো তার বিয়ের খবর দিচ্ছে, যাতে জার্মানরা ভাবে এখানে সত্যি সত্যি একটা বিশাল বাহিনী জড়ো হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র ১১০০ জনের এই দলটা প্রায় ৩০,০০০ সৈন্যের একটা ভ্রম তৈরি করতে পারত। আর এই প্রতারণাটা এতটাই সফল হয়েছিল যে নরম্যান্ডিতে আসল আক্রমণ হয়ে যাওয়ার পরেও জার্মানরা পাক্কা ৭ সপ্তাহ ধরে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোকে পাসতে কালেতে বসিয়ে রেখেছিল। তারা একটা নকল আক্রমণের জন্য অপেক্ষা করছিল। আর এই ৭ সপ্তাহ, এই সময়টায় মিত্রবাহিনীকে নরম্যান্ডিতে জেতার জন্য যথেষ্ট সুযোগ করে দেয়। এতক্ষণ তো আমরা মিত্রবাহিনীর কিছু দারুণ কিন্তু বিচ্ছিন্ন অপারেশনের কথা শুনলাম। কিন্তু ভাবুন তো, কি হবে যদি এই প্রতারণাটা কোনো একটা দুটো অপারেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা দেশের সামরিক নীতির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়? হ্যাঁ, ঠিক এখানেই আমাদের পরিচয় হয় রাশিয়ার বিখ্যাত মাস্কিরোভকার সাথে। মাস্কিরোভকা কিন্তু সাধারণ ক্যামোফ্লাজ বা লুকিয়ে থাকার চেয়ে অনেক বড় একটা ব্যাপার। ধরুন, একটা ট্যাঙ্ককে লুকিয়ে রাখা হলো সাধারণ ছদ্মবেশ, আর মাস্কিরোভকা হলো শত্রুকে এটা বিশ্বাস করানো যে ট্যাঙ্কটা আসলে একটা ট্র্যাক্টর, ওটা এখানে নেই, অন্য কোথাও আছে। আর একই সাথে জোর গলায় বলা যে কোনো ট্যাঙ্ক এখানে নেই। মানে এটা একটা বহুস্তরীয় কৌশল। এর মধ্যে লুকিয়ে রাখা, নকল করা, ভুল দিকে চালিত করা আর ভুয়া খবর ছড়ানো সবকিছুই আছে। আর এই মাস্কিরোভকা রাশিয়ার সামরিক কৌশলের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকেছে বছরের পর বছর। স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানদের ঘিরে ফেলার জন্য বিশাল এক সেনাবহরকে লুকিয়ে ফেলা, কিউবান মিসাইল সংকটের সময় আমেরিকার চোখে ধুলো দিয়ে পারমাণবিক মিসাইল লুকিয়ে রাখা, কিংবা চেকোস্লোভাকিয়া আক্রমণের ঠিক আগে একটা নকল সামরিক মহড়া চালানো, ইতিহাস জুড়ে এর উদাহরণ ছড়িয়ে আছে। আর আমাদের এই সময়ের এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি ২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময়। ২০১৪ সালে ক্রিমিয়াতে ঠিক কি হয়েছিল? হঠাৎ করেই একদিন দেখা গেল সবুজ পোশাক পরা কিছু সৈন্য, যাদের পোশাকে কোনো দেশের চিহ্ন নেই, পুরো এলাকাটা দখল করে নিচ্ছে। এদের নাম হয়ে গেল লিটল গ্রিন ম্যান। গোটা বিশ্ব দেখছে কি হচ্ছে, কিন্তু রাশিয়া বারবার বলে গেল, না, এরা আমাদের সৈন্য নয়, আমরা এর সাথে জড়িত নই। এই যে একটা কাজ করে ফেলার পরেও সেটাকে অস্বীকার করার ক্ষমতা, এই প্লজিবল ডিনায়াবিলিটি হল আধুনিক হাইব্রিড যুদ্ধের একটা মূল অস্ত্র, আর এটা মাস্কিরোভকার একটা নিখুঁত প্রয়োগ। তো ইতিহাস থেকে এবার চলুন বর্তমানে ফিরে আসি, কারণ আজকের দিনের যুদ্ধক্ষেত্র কিন্তু আর শুধু মাটি, জল বা আকাশে সীমাবদ্ধ নেই। যুদ্ধটা এখন চলে এসেছে ডিজিটাল দুনিয়ায়, তথ্যের দুনিয়ায়। আজকের দিনে যুদ্ধ জেতার সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? ডেটা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যে কোনো ডেটাকে কিন্তু ইচ্ছে মতো বদলে দেওয়া যায়, মানে ম্যানিপুলেট করা যায়। আর আধুনিক প্রতারণার মূল সূত্রটা ঠিক এখানেই। শত্রুর সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ তার টেকনোলজির ওপর ভরসাটাকেই তার সবচেয়ে বড় দুর্বলতা বানিয়ে দেওয়া। এর একটা দুর্দান্ত উদাহরণ আমরা খুব সম্প্রতি দেখেছি, দ্বিতীয় নগর্নো কারাবাখ যুদ্ধে। সেখানে আজারবাইজান কি করল জানেন? তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কিছু বাতিল পুরনো বিমানকে রিমোট কন্ট্রোল দিয়ে টোপ হিসেবে আর্মেনিয়ার আকাশে পাঠিয়ে দিল। তাতে কি হলো? আর্মেনিয়ার যে অত্যন্ত আধুনিক এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ছিল, তারা এই টোপটা গিলে ফেলল। রাডারগুলো ভাবল এগুলো সত্যি সত্যি যুদ্ধবিমান, আর যেই না তারা এই বিমানগুলোকে টার্গেট করার জন্য নিজেদের রাডার চালু করল, সঙ্গে সঙ্গে তাদের নিজেদের অবস্থানটাই প্রকাশ হয়ে গেল। আর আজারবাইজান ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল। এরপর তারা ড্রোন আর মিসাইল দিয়ে এক এক করে আর্মেনিয়ার পুরো এয়ার ডিফেন্স সিস্টেমটাকেই ধ্বংস করে দিল। রাস্তা একেবারে পরিষ্কার। এই ঘটনাটা থেকে আমরা ডিজিটাল যুগের প্রতারণার একটা নতুন নিয়ম শিখতে পারি, আর সেটা হলো শত্রুর নিজেরই যে নজরদারি ব্যবস্থা আছে, তার ড্রোন, তার স্যাটেলাইট, তার ইলেকট্রনিক সেন্সর, সেগুলোকে ব্যবহার করে তাকে একটা মিথ্যা ছবি দেখানো।
মানে শত্রু যখন তার সিস্টেম থেকে পাওয়া ডেটার উপর 100% ভরসা করবে ঠিক তখনই সেই ডেটাকে বদলে দিয়ে তাকে হারানো সম্ভব। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর 24 ঘন্টার নজরদারির এই যুগে যেখানে মনে হচ্ছে কোনো কিছুই আর লুকানো সম্ভব নয়, সেখানে সামরিক প্রতারণার কি দিন শেষ, নাকি এই টেকনোলজি ব্যবহার করেই প্রতারণাটা এমন এক পর্যায়ে চলে যাবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটাই আর কোনোদিন ধরা যাবে না? এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ে বলে দেবে, আর ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে তার সাক্ষী থাকবে।